আজকের এই ভিডিওটিতে আমরা খুব দারুণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে আইসিডিএস, অঙ্গনওয়াড়ি এবং পঞ্চায়েত এমনকি মিসেলেনিয়াসের জিকের এত সুন্দর কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আবারও বলে দিচ্ছি, যেগুলো থেকেই পরীক্ষায় অবশ্যই জিকে পেয়ে যাবে, তাই পুরো ভিডিওটি স্কিপ না করে কিন্তু সুন্দরভাবে দেখে নাও। তোমরা রয়েছে পশ্চিমবঙ্গের নিচের কোন নদীটি তিস্তা নদীর একটি প্রধান উপনদী। এছাড়া তোমরা অবশ্যই জানো যে তিস্তা নদীর ত্রাসের নদী নামে খ্যাত। আচ্ছা, তিস্তা নদীর এগুলি কোনটি উপনদী? সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রঙ্গিত। রঙ্গিত তোমরা দেখতেই পাচ্ছ এখানে সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি। আরও একটি বিষয় আমি জানিয়ে দিই, রঙ্গিত কিন্তু রঙ্গিতেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের একমাত্র রিভার র্যাফটিং হয়ে থাকে। তো এই যে ক্লাসটিতে আমি আলোচনা করব, এখানে শুধুমাত্র 50টি এমসিকিউ নয়, অ্যাকচুয়ালি আমি কিন্তু 150র উপর প্রশ্ন আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো। পরের প্রশ্ন যদি দেখে নেই, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা থেকে, যেটি পঞ্চায়েতের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আইসিডিএস হোক কিংবা মিসেলেনিয়াসে এই ধরনের প্রশ্ন এসেই থাকে। যেমন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনী ও তফসিলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে? 73তম সংবিধান সংশোধনী, এর মাধ্যমে 11তম তফসিলকে কিন্তু সংবিধানে যোগ করা হয়েছিল। আচ্ছা, 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি যোগ করা হয়? তোমরা জানো এর মাধ্যমে যোগ করা হয়েছিল কি? পৌর ব্যবস্থাকে কিন্তু যোগ করা হয়েছিল। আচ্ছা, আমরা যদি বলি পৌর ব্যবস্থা 12তম তফসিলে রয়েছে, 42তম সংবিধান সংশোধনীকে কি বলা হয়? এবং নবম তপশিলে কি রয়েছে? নবম তপশিলে কি রয়েছে কমেন্ট বক্সে জানো। 42তম সংবিধান সংশোধনীকে কিন্তু বলা হয় মিনি সংবিধান বা ক্ষুদ্র সংবিধানও কিন্তু বলা হয়। আচ্ছা, কেন বলা হয় এটি? তোমরা অবশ্যই জানো যে 42তম সংবিধান সংশোধনী হয়েছিল কবে? 1976 সালে, এবং এর মাধ্যমে বহুত কিছু পরিবর্তন করা হয়েছিল সংবিধানে। 86তম সংবিধান সংশোধনী হয়েছিল কবে? 86তম সংবিধান সংশোধনী কিন্তু হয়েছিল 2002 সালে। কেন হয়েছিল 2002 সালে? কেন হয়েছিল তোমরা জানো যে এর মাধ্যমে শিক্ষার বিষয়টিকে যোগ করা হয়েছিল। এই নিয়ে আমি কিন্তু ডিটেলসে আলোচনা করব পরের একটি প্রশ্নে। এবার চলে আসি এর পরের প্রশ্নগুলিতে। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের মধ্যে মারাত্মক রক্তকল্পতা প্রতিরোধের জন্য আইসিডিএস প্রকল্পের আওতায় কোন ভিটামিন ও খনিজের বড়ি দেওয়া হয়? আইসিডিএস এর জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আয়রন ও ফলিক অ্যাসিড। আচ্ছা, আয়রন কেন দেওয়া হয়? আয়রন হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে, আর ফলিক অ্যাসিড লোহিত রক্তকণিকার উপাদানে। আচ্ছা, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে তোমরা জানো স্কারভি রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? তোমরা জানো ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয়। ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? কমেন্ট বক্সে জানাও। এর আগের আমি ক্লাসে কিন্তু আলোচনা এটা নিয়ে করেছিলাম। এবার এরপরে প্রশ্ন যদি দেখি, গুপ্ত বংশের কোন শাসকের রাজত্বকালে তিনি বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন এবং শকদের পরাজিত করে শকারি নামে অভিহিত হন? আচ্ছা, এই যে শকারি দেখলেই আমাদের পেয়ে যাওয়া উচিত যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত কি নামে পরিচিত ছিল? সমুদ্রগুপ্ত পরিচিত ছিল কিন্তু ভারতের নেপোলিয়ন নামে। আর স্কন্দগুপ্ত কি নামে পরিচিত ছিল? আমরা যদি দেখতে যাই যে স্কন্দগুপ্ত কি নামে পরিচিত ছিল? সেভিয়ার অফ ইন্ডিয়া। আচ্ছা, সেভিয়ার অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল। এরপরের যদি প্রশ্ন দেখে নেই, গৌড়ের সুলতানদের মধ্যে কাকে বাংলার আকবর বলা হয়? অবশ্যই সঠিক উত্তর আলাউদ্দিন হোসেন শাহ, তাই না? আচ্ছা, ইলিয়াস শাহ কি করেছিলেন? ইলিয়াস শাহ কিন্তু বাংলায় সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা। মনে রাখতে হবে, সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছেন কিন্তু ইলিয়াস শাহী। ইলিয়াস শাহী বংশেরও প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন যদি দেখে নেই, মুজাফফরপুর বোমা হামলায় কিংসফোর্ডকে হত্যার চেষ্টা প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু করেছিলেন। আচ্ছা, বলো তো দেখি এই কে এখানে? তোমরা নিচেই দেখতে পাচ্ছ, প্রফুল্ল চাকি নিজেকে গুলি করে আত্মহত্যা করেন এবং ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়। এই যে বিনয় বসু, বাদল গুপ্ত রয়েছে, এদের সঙ্গে কোন তৃতীয় ব্যক্তিটি অলিন্দের যুদ্ধ করেছিলেন? অলিন্দের যুদ্ধ কোন তৃতীয় ব্যক্তি করেছিলেন? অলিন্দের যুদ্ধ কোথায় হয়েছিল? তোমরা জানো এটি রাইটার্স বিল্ডিংয়ের আক্রমণের ক্ষেত্রে হয়েছিল। আচ্ছা, সূর্য সেন ও প্রীতিলতা ওয়াদ্দেদার কোন ক্লাব আক্রমণের সাথে যুক্ত এবং কোন অস্ত্রাগার লুণ্ঠনের সাথে যুক্ত? তোমরা আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। এর পরের প্রশ্ন যদি দেখে নেই, মৈথনবাদ বা মাইথনবাদ কোন নদীর উপর নির্মিত? উত্তর কি হয়ে যাচ্ছে? বরাকর। দামোদর নদীর উপর কোন বাঁধ রয়েছে? দামোদর নদীর উপর কিন্তু রয়েছে পাঞ্চেত বাঁধ। মনে থাকবে, পাঞ্চেত বাঁধ রয়েছে দামোদর নদীর উপর। বরাকরের উপর আরেকটি বাঁধ রয়েছে গুরুত্বপূর্ণ। কোন বাঁধ? তোমরা জানবে যে তিলাইয়া বাঁধ রয়েছে কিন্তু বরাকরের উপর। এগুলো কিসের সাথে সম্পর্কিত? ডিভিসির সাথে সম্পর্কিত। মনে থাকবে, ডিভিসির সাথে সম্পর্কিত। এর পরের প্রশ্ন যদি দেখে নেই, এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত জলদাপাড়ার পাশাপাশি এর বড় অবদান রয়েছে গরুমারা জাতীয় উদ্যান। গরুমারা জাতীয় উদ্যান। আচ্ছা, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তোমরা জানো নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান দার্জিলিংয়ে অবস্থিত। আচ্ছা, এই যে সুন্দরবন জাতীয় উদ্যান রয়েছে, সুন্দরবন জাতীয় উদ্যান কবে ইউনেস্কো
ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ হয়েছিল? আমি কিন্তু এটি একটু পরেই তোমাদের সাথে আলোচনা করব। এরপরের যদি প্রশ্নটি দেখে নেই, ছৌ নৃত্য পশ্চিমবঙ্গের কোন জেলায় উদ্ভূত ও জনপ্রিয়? তোমরা জানো এটি পুরুলিয়া। এটিও কিন্তু ইউনেস্কোর অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য বা ইউনেস্কোর যে ঐতিহ্য রয়েছে, সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ কিন্তু এই ছৌ নৃত্য। আচ্ছা, বীরভূম এবং বাঁকুড়া বিশেষত কিসের জন্য বিখ্যাত? আমি অনেকগুলো ভিডিওতে বারংবার আলোচনা করেছি, যেগুলো প্রশ্ন আসতে পারে, এটিও আমি এর পরের একটি প্রশ্নে কিন্তু আলোচনা করে দেব। পরের প্রশ্নটি দেখে নেই, 1765 সালে দেওয়ানি চুক্তি কাদের মধ্যে হয়েছিল? দ্বিতীয় শাহ আলম ও রবার্ট ক্লাইভ। আচ্ছা, দ্বিতীয় শাহ আলম কে ছিলেন সে সময়? দ্বিতীয় শাহ আলম সে সময় ছিলেন মুঘল সম্রাট, মনে থাকবে। আচ্ছা বলো তো দেখি, এই যে দেওয়ানি চুক্তিটি কোন যুদ্ধের পরে হয়েছিল? অবশ্যই বক্সারের যুদ্ধের পরে হয়েছিল। বক্সারের যুদ্ধ কারা লড়েছিল? বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সে সময় বাংলায় কে ছিলেন? সে সময় বাংলায় ছিলেন কে? মীর কাসিম। মীর কাসিম মুঙ্গেরের রাজধানী নিয়ে গিয়েছিলেন এবং তারপরে মীর কাসিম জোট বেঁধেছিলেন দ্বিতীয় শাহ আলম এবং সুজা উদ্দৌলার সাথে। সুজা উদ্দৌলা কোথাকার রাজা ছিলেন সে সময়? সুজা উদ্দৌলা ছিলেন অযোধ্যার রাজা। এদের মিলিত শক্তির সাথে কিন্তু ইংরেজদের যুদ্ধ হয়েছিল, বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে। এর ফল ছিল 1765 সালের দেওয়ানি লাভ এবং এই যে চুক্তিটি কি নামে পরিচিত? এলাহাবাদের চুক্তি। কিন্তু এটি হচ্ছে এলাহাবাদের চুক্তি, মনে রাখতে হবে। এরপরের যদি প্রশ্ন দেখে নেই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? আচ্ছা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? এর উত্তর হয়ে যাচ্ছে কি? জেনেভা, সুইজারল্যান্ড। এই জেনেভাতেই অবস্থিত আরও একটি সদর দপ্তর, কি? ডাব্লিউটিওর পূর্ব নাম কি? ডাব্লিউটিও আগে কি নামে পরিচিত ছিল? এগুলো বারবার জিজ্ঞাসা করা হয় মিসেলেনিয়াসের মতো পরীক্ষাতে, মনে রাখতে হবে গ্যাট। ডাব্লিউটিও কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা। আচ্ছা, নিউ ইয়র্কে কিসের সদর দপ্তর অবস্থিত রয়েছে? মনে রাখতে হবে নিউ ইয়র্কে কিন্তু এই যেগুলো আমরা পড়ছি সবই কিসের? ইউএনওর সঙ্গে যুক্ত, অর্থাৎ জাতিপুঞ্জের সঙ্গে সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। এছাড়াও আরও একটি বিষয় মনে রাখতে হবে, ইউনিসেফ, খুব গুরুত্বপূর্ণ। ইউনিসেফেরও কিন্তু সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। এরপরে যদি আমরা প্রশ্ন দেখে নেই, জাতীয় কন্যা সন্তান দিবস, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে কবে অনুষ্ঠিত হয়? 24শে জানুয়ারি। 5ই সেপ্টেম্বর কি? তোমরা অবশ্যই জানো, এখানে ভুল হওয়ার কথাই নয়। শিক্ষক দিবস কার জন্মদিনে পালন করা হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে ফেলো। আচ্ছা, এখানে রয়েছে 8ই মার্চ। 8ই মার্চও একটি গুরুত্বপূর্ণ দিবস ভারতের ইতিহাসে। কি? 8ই মার্চ ভারত নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। কবে? 8ই মার্চ। 14ই নভেম্বর ভারতে কি পালন করা হয়? ভারতে পালন করা হয় এদিন কিন্তু শিশু দিবস। আচ্ছা, শিশু দিবস কার জন্মদিনে এবং শিক্ষক দিবস কার জন্মদিনে পালন করা হয়? কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিয়ে দাও। এরপরের প্রশ্ন রয়েছে, ভারতের প্রাচীনতম পর্বতমালা আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অবশ্যই সঠিক উত্তর গুরু শিখর। আচ্ছা, আনাইমুদি কোন অংশের সর্বোচ্চ শৃঙ্গ? তোমরা জানো আনাইমুদির সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু দক্ষিণ ভারতের। আচ্ছা, এটি কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? পার্বত্য গিরিপদ শৃঙ্গ থেকে প্রচুর পরীক্ষায় আজকাল কিন্তু প্রশ্ন আসছে। আচ্ছা, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এটি হচ্ছে পশ্চিম ঘাটেরও কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ, মনে রাখতে হবে। এরপরে যদি আমরা প্রশ্নটি দেখে নেই যে 2023 সালে পশ্চিমবঙ্গের কোন স্থানকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? উত্তর কি হয়ে যাবে? শান্তিনিকেতন। আচ্ছা, একই সাথে যদি আমরা দেখি, এখানে রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, এটিও কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ। আচ্ছা, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কবে দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে ঘোষণা করা হয়েছে? মনে রাখতে হবে 1999 সালে। 1999 সালে কিন্তু ঘোষণা করা হয়েছে। সুন্দরবনকে কবে ঘোষণা করা হয়েছে? 1987 সালে। আমি এর আগেই বলেছিলাম, আমি একটু পরে আলোচনা করে দেবো। 1987 সালে এটিও ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে। বিষ্ণুপুরের মন্দির কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ নয়, তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে বিষ্ণুপুরের মন্দিরের কিছু বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? এটি জোড় বাংলা এবং মনে রাখবে তোমরা খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, সেটি হচ্ছে টেরাকোটার কাজের জন্য বিখ্যাত। টেরাকোটার কাজ, এইগুলো কাজ কিন্তু বারবার প্রশ্ন আসে। আর একটি বিষয় বলে দেই, 2023 সালে ভারতের 41তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ছিল হচ্ছে শান্তিনিকেতন। পরের প্রশ্ন যদি দেখি নেই, প্রাচীন কবি বাণভট্ট রচিত কাদম্বরী ও হর্ষচরিত কোন রাজার রাজত্বকালের বর্ণনা দেয়? হর্ষবর্ধন কোথাকার রাজা ছিলেন? মনে রাখবে কনৌজের। তার মৃত্যুর পরে এখানেই কিন্তু ত্রিশক্তি সংগ্রাম শুরু হয়েছিল। ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে শুরু হয়েছিল? একদিকে ছিল বাংলার পাল রাজত্ব, অপরদিকে ভারতের আর দুটি রাজত্ব, কারা? রাষ্ট্রকূট ও গুর্জর প্রতিহার, তাদের মধ্যে। আচ্ছা, দ্বিতীয় পুলকেশীর সাথে সম্পর্কিত একটা কিন্তু প্রশস্তি রয়েছে, অর্থাৎ শিলালিপি রয়েছে, সেটি কোনটি? তোমরা অবশ্যই জানো দ্বিতীয় পুলকেশীর সাথে আইহোল শিলালিপির সম্পর্ক রয়েছে। আইহোল শিলালিপি কে রচনা করেছিলেন? কমেন্ট বক্সে লিখে দাও দেখি এখনই। আচ্ছা, আরেকটা প্রশ্ন যদি আমরা দেখে নিই যে কনিষ্ক,
কনিষ্ক কি নামে পরিচিত ছিল? কমেন্ট বক্স তোমাদের জন্যই খোলা রয়েছে। ধর্মপাল কোন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিল? খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে বিক্রমশিলা। বিক্রমশিলা বৌদ্ধবিহার বা শিক্ষা প্রতিষ্ঠান কে প্রতিষ্ঠা করেছিল? ধর্মপাল। বর্ধন বংশের রাজবংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন কিন্তু হর্ষবর্ধন। পরের প্রশ্ন যদি দেখে নিই, চন্দ্রযান-3 অভিযানের ল্যান্ডারের নাম কি ছিল? বিক্রম। এবার রোভারটির নাম ছিল কিন্তু প্রজ্ঞান। আদিত্য কিসের সাথে সম্পর্কিত? আদিত্য কিন্তু ভারতের সৌর মিশন। আদিত্য হচ্ছে ভারতের সৌর মিশন। গুরুত্বপূর্ণ একটি বিষয়, মনে রাখতে হবে। পরের প্রশ্ন যদি দেখে নেই, একমাত্র নদীভিত্তিক গভীর সমুদ্র বন্দর পশ্চিমবঙ্গের কোনটি? শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর বা কলকাতা বন্দর, কিন্তু এটি মনে রাখতে হবে। এটি কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে। এরপরের যদি প্রশ্নটি দেখে নেই, 2024 সালে ভারত সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত 5টি ধ্রুপদী ভাষার মধ্যে নিচের কোনটি অন্তর্ভুক্ত? বাংলা, মারাঠি, পালি সবগুলি কিন্তু ধ্রুপদী ভাষার অংশ। কোনগুলি ভাষা নতুন করে অ্যাড করা হয়েছে ভারতের ধ্রুপদী ভাষায়? বাংলা, মারাঠি, পালি, প্রাকৃত, অসমিয়া, এই 5টি ভাষাকে। আগের কয়টি রয়েছে? আগের রয়েছে 6টি, এখন মোট কয়টি হয়ে গিয়েছে? তাই 11টি। এই 6টি ভাষা কি কি? কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানাও, অথবা কমেন্ট বক্স চেক করো এটির উত্তর পাওয়ার জন্য। পরের প্রশ্ন দেখো, 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? 77.08%। ভারতের জাতীয় সাক্ষরতার হার ছিল কিন্তু 74.04%। পরের প্রশ্ন যদি দেখে নেই, জ্ঞানপীঠ পুরস্কার প্রথম বাঙালি হিসেবে কে পেয়েছিলেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কোন রচনার জন্য? গণদেবতা উপন্যাসের জন্য। আচ্ছা, প্রথম মহিলা বাঙালি কে ছিলেন? আশাপূর্ণা দেবী কিন্তু প্রথম মহিলা বাঙালি ছিলেন। মণ্ডলের আর্দ্রতা মাপার জন্য, পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? হাইগ্রোমিটার। আচ্ছা, ব্যারোমিটার কি মাপা হয়? ব্যারোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? মনে রাখবে ব্যারোমিটারের সাহায্যে কিন্তু পরিমাপ করা হয় কি? যে বায়ুচাপ। বায়ুচাপ পরিমাপ করা হয় ব্যারোমিটারের সাহায্যে। আচ্ছা, জলের আপেক্ষিক ঘনত্ব মাপা হয়? জলের আপেক্ষিক ঘনত্ব মাপা হয় হাইড্রোমিটারের সাহায্যে। অ্যানোমিটারের সাহায্যে কিন্তু গতিবেগ মাপা হয়, বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটারের সাহায্যে। পরের প্রশ্ন যদি দেখে নেই, টোটো উপজাতি প্রধানত কোন জেলায় বসবাস করে? সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? আলিপুরদুয়ার জেলা। আচ্ছা, পুরুলিয়া জেলায় প্রধান উপজাতি কোনটি বাস করে? মনে রাখতে হবে সাঁওতাল। সাঁওতাল কিন্তু বাংলায় স্বীকৃত অন্যতম ভাষাও মনে রাখতে হবে। এর পরের প্রশ্ন, ভারতে প্রথম রেল চলাচল করে কোন দুটি স্টেশনের মাঝে শুরু হয়েছিল? অবশ্যই বোম্বে থেকে থানে, 1853। এ সময় কে ছিলেন? আমাদের ভারতের গভর্নর জেনারেল ডালহৌসি ছিলেন। বাংলায় প্রথমবারের জন্য রেল যোগাযোগ শুরু হয় কবে? 1854 খ্রিস্টাব্দে, হাওড়া থেকে হুগলি। এটি কিন্তু তোমাদের মনে রাখতেই হবে। এর পরের প্রশ্ন যদি দেখে নেই, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 3:2। কবে এটি গৃহীত হয়? 1947 সালের 22 জুলাই। আরও একটি ভালো জিনিস আমি জানিয়ে দিচ্ছি, ভারতের যে বর্তমান জাতীয় পতাকা রয়েছে এর রূপকার কে ছিলেন? এই রূপকারের নাম মাথায় রাখবে পিঙ্গালি ভেঙ্কাইয়া। খুব গুরুত্বপূর্ণ নাম কিন্তু আমি বলে দিচ্ছি, পিঙ্গালি ভেঙ্কাইয়া। এটি কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে এবং আবারও আসতে পারে। ভারতের বর্তমান জাতীয় পতাকার রূপকার হলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। পরের প্রশ্ন দেখে নেই, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুরের একাংশে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? ল্যাটেরাইট মাটি। ল্যাটেরাইট মাটি লোহা ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ অম্লীয় মাটি। এটি কোন অংশের জন্য বীরভূম, বাঁকুড়া ও মেদিনীপুরে দেখা যায়? মালভূমি অংশে দেখা যায়। ভারতের যদি বলে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে কোন ধরনের মাটি দেখা যায়? ল্যাটেরাইট মাটি মনে রাখবে। পরের প্রশ্ন যদি দেখে নেই, নীতি আয়োগের পদাধিকার বলে এক্স অফিসিও চেয়ারম্যান কে হন? প্রধানমন্ত্রী। আচ্ছা, নীতি আয়োগ কবে শুরু হয়? 2015 সালের 1 জানুয়ারি। যোজনা কমিশন বা পরিকল্পনা, যে 5 বছরের যে পরিকল্পনা করে আনা হতো সেটি কি ছিল? পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনার বদলেই কিন্তু নিয়ে আসা হয় কি? যে নীতি আয়োগকে। আচ্ছা, নীতি আয়োগের বর্তমান যে কার্যকর্তা রয়েছেন, মুখ্য কার্যনির্বাহী অধিকর্তা রয়েছেন, তার নাম কি? মনে রাখবে তার নাম অনুরাগ জৈন। অনুরাগ জৈন কিন্তু তার বর্তমান নাম। পরের প্রশ্ন যদি দেখি, কংসাবতী কুমারী প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? মুকুটমণিপুরে। কোন দুটি নদীর সঙ্গমস্থলে কংসাবতী এবং কুমারী? এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। পরের প্রশ্ন যদি দেখি, পোড়ামাটির কাজ বা টেরাকোটা শিল্পের জন্য কোন স্থানটি বিখ্যাত? আমি টেরাকোটা শিল্পের এর আগেই কাজ বলে দিয়েছে একটি প্রশ্নে, এটি পোড়ামাটির কাজের সাথে যুক্ত। অবশ্যই সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? এটি উত্তর হয়ে যাচ্ছে বিষ্ণুপুর। এছাড়াও আমি আরেকটি বলেছিলাম বিষ্ণুপুর সম্পর্কে, এখানকার মন্দিরগুলির বিশেষ বৈশিষ্ট্য কি? জোরবাংলা মন্দির, মনে আছে তো? পরের প্রশ্ন দেখে নেই, ভারতের প্রথম গভর্নর জেনারেল। আচ্ছা, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী, এবং তিনি কিন্তু শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন। তার আগে কে ছিলেন? স্বাধীনতার পরে প্রথম যদি আসে, স্বাধীনতার পরে প্রথম ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, কিন্তু প্রথম ভারতীয় ছিলেন কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী। তারপরে প্রশ্ন যদি দেখে নেই, পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? ভারত এবং শ্রীলঙ্কা। তোমরা অবশ্যই এটি জানো। আচ্ছা,
ভারত ও মায়ানমারের মাঝে কোন চ্যানেল অবস্থিত? অবশ্যই মনে রাখবে, ভারত এবং মায়ানমারের মাঝে কিন্তু কোকো চ্যানেল। কোকো চ্যানেল ভারত এবং মায়ানমারকে পৃথক করে। এরপরের প্রশ্ন যদি দেখি, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে? তারাপুরে। কিন্তু বৃহত্তম হচ্ছে কুদানকুলাম। বৃহত্তম এই মুহূর্তে সব থেকে বড় কিন্তু কুদানকুলাম, মনে রাখতে হবে। পরের প্রশ্ন হচ্ছে, পূর্ব কলকাতার জলাভূমি কত সালে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়? 2002 সালে। আচ্ছা, পশ্চিমবঙ্গে আর একটি মাত্র রামসার সাইট রয়েছে, পূর্ব কলকাতার জলাভূমি ছাড়া আরেকটি রামসার সাইট রয়েছে, সেটি কোনটি? অবশ্যই সঠিক, সুন্দরবন। সুন্দরবন কবে রামসার সাইটের অংশ করা হয়? মনে রাখবে 2019 সালে। তাহলে প্রথম কোনটি ছিল? পূর্ব কলকাতা জলাভূমি, এবং পরে 2019 সালে সুন্দরবনকেও কিন্তু পশ্চিমবঙ্গের রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। পরের প্রশ্ন রয়েছে সংবিধান থেকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা কাকে বলেছেন? 32 নম্বর ধারাকে। কেন? এক্ষেত্রে সুপ্রিম কোর্টের কাছে রয়েছে লেখো জারি করার ক্ষমতা। এই যে লেখো, এই রিট বা লেখো জারি করার ক্ষমতা হাইকোর্টের কাছেও রয়েছে। কত নম্বর ধারা অনুযায়ী? 226 নং ধারা অনুযায়ী কিন্তু হাইকোর্টও লেখো জারি করতে পারে। এবং লেখো কয়টি? লেখো হচ্ছে 5টি। আচ্ছা, 5টি লেখো কি কি তোমরা কি জানো? হ্যাঁ, 5টি লেখো হচ্ছে, আমরা যদি দেখে নেই, হ্যাবিয়াস কর্পাস, হ্যাবিয়াস কর্পাস, তারপরে ম্যান্ডামাস। আচ্ছা, হ্যাবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, তারপরে কি রয়েছে? অবশ্যই প্রোহিবিশন, প্রোহিবিশন। তারপরে কি রয়েছে? কো ওয়ারেন্টো রয়েছে। আর শেষে কি রয়েছে? একদম সঠিক, সার্সিওরারি, সার্সিওরারি কিন্তু রয়েছে। মনে রাখতে হবে এই 5টি হচ্ছে হ্যাবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, কোয়ারেন্টো, সার্সিওরারি। এই 5টি হচ্ছে কিন্তু ভারতের সংবিধানে বলে দেওয়া রিট বা লেখো। এর পরের প্রশ্ন যদি আমরা দেখে নিই, যে স্বাধীনতা আন্দোলনের বিখ্যাত যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? ভূপেন্দ্রনাথ দত্ত। ভূপেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দের ভাই, এটি কিন্তু মনে রাখতেই হবে তোমাদেরকে। পরের প্রশ্ন যদি দেখেন, এই সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটারদের ন্যূনতম বয়স 21 থেকে 18 করা হয়েছিল? 61তম সংবিধান সংশোধনী কবে নিয়ে আসা হয়? 1989 থেকে কার্যকর হয়, এবং 1988 সালে কিন্তু 61তম সংবিধান সংশোধনী নিয়ে আসা হয়েছিল। আচ্ছা, 42তম সংবিধান সংশোধনী সম্পর্কে আমি আগেই আলোচনা করেছি। 86তম সংবিধান সংশোধনী সম্পর্কে আমি আবারও আলোচনা করে দিচ্ছি। 6 থেকে 14 বছরের শিশুদের শিক্ষার অধিকার দেওয়া হয়, শিক্ষার অধিকার দেওয়া হয় কিন্তু এর মাধ্যমে। কবে এটি নিয়ে আসা হয়? 2002 সালে। এর মাধ্যমে ভারতের সংবিধানে 21A এই ধারাটি বা এই যে অনুচ্ছেদটি, এটি কিন্তু যোগ করা হয়েছিল। পরের প্রশ্ন যদি আমরা দেখে নেই, শিশুদের পুষ্টির অভাবে কোয়াশিওকর রোগ কিসের ঘাটতির কারণে হয়? অবশ্যই প্রোটিনের ঘাটতির কারণে। প্রোটিন এবং ক্যালোরি উভয়ের অভাবে কিন্তু ম্যারাথমাস রোগ হয়। আচ্ছা, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? একটু আগেই আমি আলোচনা করেছিলাম, মনে আছে তো? স্কারভি রোগ হয়, মনে আছে কি? তারপরে প্রশ্ন যদি আমরা দেখে নেই, চিল্কা কোন রাজ্যে অবস্থিত? অবশ্যই সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে? উড়িষ্যা। এটি ভারতের প্রথম রামসার সাইট, এটি কিন্তু মনে রাখতে তোমাদের অবশ্যই হবে। পরের প্রশ্ন আমরা একটু দেখে নিই, পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছো বিড়ালের বৈজ্ঞানিক নাম কি? মেছো বিড়াল পশ্চিমবঙ্গের রাজ্য পশু, এটি সবার প্রথম মনে রাখতে হবে। মেছো বিড়ালের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্রাইরোনিলারাস ভাইভেরানিয়াস, মনে রাখতে হবে, কিন্তু একে ফিশিং ক্যাটও বলা হয়। পরের প্রশ্ন যদি দেখে নেই, বক্সারের যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি কে ছিলেন? হেক্টর মনরো। আচ্ছা, বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? বক্সারের যুদ্ধে কারা লড়েছিল আমি কিন্তু আগেই আলোচনা করে দিয়েছি। এবার পরের প্রশ্ন যদি দেখি, গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গের কোন দ্বীপে কোন তিথিতে অনুষ্ঠিত হয়? সাগরদ্বীপ, মকর সংক্রান্তি। এখানে কি রয়েছে? এখানে কিন্তু গঙ্গা নদী বঙ্গোপসাগরে পতনস্থল, এবং এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা। আচ্ছা, প্রথম বৃহত্তম মেলা কোনটি? অবশ্যই তোমরা জানো, কিছুদিন আগেই হয়ে গেল কুম্ভ মেলা, এবং মহাকুম্ভের ভিড় তো তোমরা সবাই দেখেছো আশা করি। পরের প্রশ্ন, ভারতের রুর কাকে বলা হয়? দুর্গাপুরকে বলা হয় ভারতের রুর। আচ্ছা, জামশেদপুরকে কিসের সাথে তুলনা করা হয়? জামশেদপুরকে বলা হয় কিন্তু স্টিল সিটি অফ ইন্ডিয়া, স্টিল সিটি অফ ইন্ডিয়াও বলা হয়, মানে ভারতের লৌহ শহর বলা হয় কাকে? জামশেদপুরকে। পরের প্রশ্ন যদি দেখে নেই, আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের কোন জেলার অবস্থিত? অবশ্যই মালদা বা পান্ডুয়া। এটি কে প্রতিষ্ঠা করেছিল? ইলিয়াস শাহী বংশের সুলতান সিকান্দার শাহ 1374 সালে এই মসজিদ নির্মাণ করেন। পরের প্রশ্ন দেখে নিই, ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ কত সালে প্রথম শুরু হয়? 1888 সালে। আচ্ছা, প্রথম ভারতীয় কোন ক্লাব জিতেছিল? মনে রাখতে হবে মহামেডান কাপ। মহামেডান ক্লাব কিন্তু প্রথমবারের জন্য জেতে। কবে জেতে? 1940-তে জিতেছিল। শেষ কে জিতেছে? শেষ মনে রাখবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। হ্যাঁ, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু শেষবার ডুরান্ড কাপ এখন অবধি জিতেছে, ইউনাইটেড এফসি। পরের প্রশ্ন যদি দেখে নিই, সতীদাহ প্রথা আইন পাশের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। কার প্রচেষ্টায় এটি পাশ হয়? রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায়।
বায়ুমণ্ডলের কোন স্তর ওজোন স্তরে অবস্থিত যা সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে? ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত, তোমরা জানো। স্ট্র্যাটোস্ফিয়ার 15 থেকে 30 কিমি উচ্চতায় ওজোন গ্যাস পাওয়া যায়। বায়ুমণ্ডলের স্তরবিন্যাসে প্রথম স্তরটি হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে তোমরা সবাই জানো কি মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার। এভাবে কিন্তু স্তরগুলো, এবং তারপরে যদি দেখি তাহলে ফার্স্ট সেকেন্ড এটি, থার্ড এটি, ফোর্থ এটি, এবং ফিফথ কি রয়েছে? ফিফথ হচ্ছে তোমরা জানো এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এবং সবার উপরে ম্যাগনেটোস্ফিয়ার অবস্থিত বায়ুমণ্ডলের স্তরগুলোতে। আচ্ছা, ট্রপোস্ফিয়ারকে কি বলা হয়? ট্রপোস্ফিয়ারকে তোমরা জানো আশা করি, ক্ষুদ্র মণ্ডল বলা হয়, ক্ষুদ্র মণ্ডল বলা হয়। শান্ত মণ্ডল কাকে বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ারকে। থার্মোস্ফিয়ারের অপর নাম কিন্তু আয়োনোস্ফিয়ার, এটাও তোমাদের মাথায় রাখতে হবেই। তারপরে যদি আমরা প্রশ্ন দেখি, একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কিন্তু একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। ডেভিড হেয়ার কি প্রতিষ্ঠা করেছিলেন? স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। কবে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন তোমরা কি সেটি জানো? না জানলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাও। 1817 সালে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে প্রশ্ন যদি দেখে নেই, পঞ্চায়েত রাজ কমিটি থেকে, এবং পঞ্চায়েত এবং মিসেলেনিয়াস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয় যে ভারতে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ বা ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা কোন কমিটি প্রথম সুপারিশ করেছিল? উত্তর কি হয়ে যাবে? বলবন্ত রায় মেহতা কমিটি 1957 সালে। 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি দ্বীপপুঞ্জকে পৃথক করে? আন্দামান ও নিকোবরকে। আচ্ছা, আন্দামানকে পৃথক করে কোন চ্যানেল? মনে রাখবে, দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানকে পৃথক করে কিন্তু ডানকান প্যাসেজ, ডানকান প্যাসেজ। এছাড়া যদি দেখি আমরা যে লাক্ষাদ্বীপ ও মিনিকয়কে পৃথক করে কোন চ্যানেল? 9 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল মনে রাখবে। ভারত ও মালদ্বীপকে পৃথক করেছে কোন চ্যানেল? কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাতে একদমই ভুলবে না। পরের প্রশ্ন, নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1982 সালে। এই একই বছর ভারতে আরও একটি ব্যাংক প্রতিষ্ঠিত হয়, সেই ব্যাংকটির নাম কি? এক্সিম ব্যাংক। আচ্ছা, এক্সিম ব্যাংক কিসের সাথে সম্পর্কিত? এক্সপোর্ট এবং ইম্পোর্টের সাথে যুক্ত ব্যাংকটি হচ্ছে এক্সিম ব্যাংক। 1982 সালেই কিন্তু এটিও প্রতিষ্ঠিত হয়েছিল, মনে রাখতে হবে তোমাদেরকে। পরের প্রশ্ন যদি আমরা দেখে নিই, ভারতে প্রজেক্ট টাইগার কোন সালে শুরু হয়েছিল? 1973 সালে ভারতে প্রজেক্ট টাইগার কিন্তু শুরু হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলকে। নতুন হলে অবশ্যই মনে রাখো আরও সুন্দর সুন্দর ক্লাস আসতে চলেছে, পরবর্তীগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কিন্তু ক্লিক করতে একদমই ভুলবে না।